আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক। আশা করি আপনারা সবাই বর্তমানে এই পরিস্থিতিতে অবশ্যই ভালো আছেন। আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব, যা বাংলাদেশের বর্তমান রাজনীতির আমি মনে করি সবচেয়ে আলোচিত এবং একই সাথে সবচেয়ে জটিল একটি অধ্যায়। সুপ্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে খেয়াল করেছেন, দেশের রাজনৈতিক পটভূমিতে এখন কিন্তু এক অদ্ভুত নীরবতা, অথচ ভেতরে, ভেতরে চলছে এক বিশাল ভূ-রাজনৈতিক খেলা। এই খেলার কেন্দ্রে কিন্তু রয়েছে ভারত, আমেরিকা এবং অবশ্যই আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ। আজ আমরা একটু ইতিহাসের পাতা উল্টে, একটু পেছনের দিকে তাকিয়ে বর্তমান এই পরিস্থিতিটাকে বিশ্লেষণ করার চেষ্টা করব। কারণ ইতিহাস না জানলে বর্তমানকে আসলে কোনোভাবেই কিন্তু পুরোপুরিভাবে বোঝা কারো পক্ষেই সম্ভব নয়। দেখুন, একটু শান্ত মাথায় যদি আমরা বিগত শেখ হাসিনা সরকারের আমলটার দিকে ফিরে তাকাই, তাহলে আমরা সেখানে কি দেখতে পাই? অনেকেই তো সেই সময়টায় নানা রকম সমালোচনা করেছেন। কেউ গলা ফাটিয়ে বলেছেন যে দেশ নাকি ভারতের কাছে বিক্রি হয়ে যাচ্ছে। বাংলাদেশ নাকি সিকিম হয়ে গেল। কিন্তু দেখুন সুপ্রিয় দর্শক, এই আবেগতাড়িত কথাগুলোর বাইরে গিয়ে যদি আমরা একজন রাষ্ট্রবিজ্ঞানীর দৃষ্টিকোণ থেকে একদম নির্মোহভাবে বিশ্লেষণ করি, তাহলে সত্যটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। তাহলে সত্যটা কি? সত্যটা হচ্ছে, শেখ হাসিনার সেই সময়টাতে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক এমন এক অনন্য উচ্চতায় পৌঁছেছিল, যা ইতিহাসে বিরল। ঢাকার কমলাপুর থেকে সরাসরি ট্রেনে মানুষ কলকাতায় যেত। আবার কলকাতা থেকে মানুষ ঢাকায় আসতো। বুড়িগঙ্গা থেকে জাহাজ সরাসরি চলে যেত প্রতিবেশী দেশের বন্দরে। ব্যবসা-বাণিজ্য, পর্যটন সব মিলিয়ে দুই দেশের মানুষের মধ্যে যে একটা নিবিড় অর্থনৈতিক সেতুবন্ধন তৈরি হয়েছিল, তা কিন্তু কোনোভাবেই অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু সুপ্রিয় দর্শক, এখানে আসে সবথেকে বড় প্রশ্নটি। সম্পর্ক এত ভালো থাকার পরেও ভারত এবং শেখ হাসিনার সরকারের মধ্যে ভেতরে, ভেতরে একটা মনস্তাত্ত্বিক দূরত্ব কেন তৈরি হলো? এবং এই জায়গাতেই আমাদের শেখ হাসিনার কূটনৈতিক প্রজ্ঞাকে কিন্তু বুঝতে হবে। আওয়ামী লীগ সরকার বা শেখ হাসিনা সবসময়ই মনে করতেন তিনি দুই দেশের পারস্পরিক উন্নয়নের জন্য যা করেছেন তা এক ঐতিহাসিক মাইলফলক। কিন্তু ভারত হয়তো প্রত্যাশা করেছিল আরো অনেক বেশি কিছু। ভারত হয়তো সে সময় ভেবেছিল আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার পেছনে তাদের যে প্রচ্ছন্ন বা প্রত্যক্ষ সমর্থন রয়েছে, তার বিনিময়ে তারা বাংলাদেশের কাছ থেকে একচেটিয়া সুবিধা পাবে। কিন্তু এখানেই শেখ হাসিনা এক অসাধারণ রাষ্ট্রনায়কোচিত ভূমিকা পালন করেছিলেন। তিনি কিন্তু ভারতের সাথে যেমন চমৎকার সম্পর্ক রেখেছিলেন, ঠিক তেমনি দেশের বৃহত্তর স্বার্থে দেশের মেগা প্রজেক্টগুলোর জন্য চীন এবং অন্যান্য পরাশক্তির সাথেও অত্যন্ত সফলভাবে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেছিলেন। আর এই স্বাধীন চেতা, দেশপ্রেমিক অবস্থাটাই কিন্তু বিদেশি শক্তিগুলোর কাছে অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। এবং শেষমেশ তারা বুঝতে পেরেছিল শেখ হাসিনাকে দিয়ে আর যাই হোক, পুতুল সরকারের মতো নিজেদের এসব এজেন্ডা কোনোভাবে আসলে বাস্তবায়ন করানো যাবে না বা সম্ভব নয়। দর্শক, এরপরের ইতিহাস তো আপনারা সবাই খুব ভালো করে জানেন। কিভাবে দেশি বিদেশি এক বিশাল চক্রান্তের জাল বোনা হলো। আপনারা যদি একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, সেই ২০২১ বা ২০২২ সালের দিকে কিন্তু এই ষড়যন্ত্রের বীজ বপন করা হয়েছিল। ফাইভ স্টার হোটেলগুলোতে রাতের অন্ধকারে, কখনো তথাকথিত সুশীল সমাজের ব্যানারে, কখনো বা ছোট ছোট নাম সর্বস্ব রাজনৈতিক দলের নেতাদের নিয়ে দফায় দফায় কিন্তু বৈঠক হয়েছিল। লক্ষ্য কি ছিল? লক্ষ্য একটাই, যে কোনো মূল্যে শেখ হাসিনাকে সরাতে হবে। আর এই ষড়যন্ত্রের চূড়ান্ত রূপই কিন্তু আমরা দেখেছি সেই কোটা আন্দোলনের আড়ালে লুকিয়ে থাকা বিশাল এক
রাজনৈতিক অভ্যুত্থানের মাধ্যমে। একটি স্থিতিশীল উন্নয়নের মহাসড়কে থাকা দেশকে কিভাবে মুহূর্তের মধ্যে একটা চরম অস্থিতিশীলতার দিকে ঠেলে দেওয়া হলো তা কিন্তু আমাদের চোখের সামনেই ঘটেছে, এবং আমরা সবাই এই বিষয়গুলো নিয়ে নানান প্রেক্ষাপটে নানানভাবে আলোচনা সমালোচনাও করেছি। শেখ হাসিনাকে সরানোর পর ক্ষমতায় বসানো হলো ডক্টর মোহাম্মদ ইউনূসকে। যারা তাকে ক্ষমতায় এনেছিল, বিশেষ করে ভারত এবং আমেরিকা, তারা হয়তো ভেবেছিল এবার বুঝি তাদের ১৬ আনা পূর্ণ হবে। কিন্তু বাস্তবে কি ঘটলো? এই যে ১৮ মাসের একটা বিভীষিকাময় সময় বাংলাদেশ পার করলো, একে যদি আমরা ইতিহাসের আলোকে বিশ্লেষণ করি, তবে একে বলা যায় এটা চরম বুমেরাং। ডক্টর ইউনূসের শাসনামল প্রমাণ করে দিয়েছে যে দেশ চালানো আর এনজিও চালানো কোনোভাবেই এক জিনিস নয়। তার চরম অযোগ্যতা, অদক্ষতা এবং এক ধরনের মেরুদণ্ডহীন সিদ্ধান্তের কারণে পুরো দেশ একটা মেছানে অবস্থায় পড়ে গিয়েছিল। দর্শক, যারা তাকে মসনদে বসিয়েছিল, সেই বিদেশি প্রভুরাই একসময় তার উপর চরম বিরক্ত হয়ে ওঠে। বিষয়টা অনেকটা এমন যে আপনি খুব শখ করে কাউকে নিজের ঘরে এনে বসালেন, তাকে ভালো মন্দ খুব ভালো করে খেতে দিলেন, আর সে আপনার ঘরদোর নোংরা করে একাকার করে দিল। এখন আপনার কেমন লাগবে? ঠিক এই একই অনুভূতি হয়েছিল দিল্লি এবং ওয়াশিংটনে। ডক্টর ইউনূসের প্রতি তাদের সেই মোহ একসময় চরম ঘৃণায় পরিণত হয়। যার ফলাফলস্বরূপ আপনারা কিন্তু দেখেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের শাসনামল নিয়ে এখন পর্যন্ত কোন একটি ভালো খবর আপনারা পাবেন না। রীতিমতো ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর নানা ধরনের খবর কিন্তু আমরা প্রতিদিন পাই। কিন্তু এমনটা আসলে হওয়ার কোনো কথা ছিল না। কিন্তু দুর্ভাগ্যবশত এই যে, যে গুণাবলী বা দোষসমূহের কথা বললাম, এগুলোর কারণেই এই বিষয়টির সূত্রপাত হয়েছে। এখন দেশের জনগণ ১ম এ যেভাবে ডক্টর ইউনূসকে সম্মান করত, শ্রদ্ধা করত, এখন কিন্তু এর ছিটে-ফোঁটাও জনগণের মধ্যে আপনি খুঁজে পাবেন না। বরঞ্চ দেশের জনগণের কাছে একজন আন্তর্জাতিক মানের খ্যাতিসম্পন্ন ব্যক্তি বর্তমান সময়ে এক কথায় লুটেরা, অদক্ষ এবং একজন ব্যর্থ ব্যক্তি হিসাবে নানান জায়গায়, নানান সময়ে, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে কটু বাক্যের শিকার হচ্ছেন কিংবা লাঞ্ছিত হচ্ছেন। এবং উনার এই লাঞ্ছনাটা কেবল উনার জন্য নয়, যারা উনাকে ক্ষমতায় বসিয়েছিল তাদের স্বার্থ হাসিলের জন্য, আমি মনে করি এটা তাদেরও কিন্তু এক প্রকার লাঞ্ছনা এবং ব্যর্থতা। যার কারণে বর্তমান সময়ে রাজনৈতিক এই পরিস্থিতিটা এমন এক পর্যায়ে গিয়ে পৌঁছেছে, যার শেষ এই পরাশক্তিরাও এখন পর্যন্ত কিন্তু কোনোভাবে মিলাতে পারছে না যে কাকে তারা বাংলাদেশের ক্ষমতার মসনদ পুনরায় আবার বুঝিয়ে দিবে, কার দ্বারা তাদের স্বার্থগুলো কিছুটা হলেও হাসিল হবে। কারণ শেখ হাসিনার আমলে তারা অন্ততপক্ষে তাদের স্বার্থের অর্ধেক হলেও হাসিল করতে পেরেছিল। অথচ তারা যে পুতুলকে বসালো, সেই পুতুল তাদের স্বার্থ তো দূরে থাক, বরঞ্চ তাদের সব ভান্ডা এমনভাবে দেশের জনগণের কাছে প্রকাশ করে গেল যে এখন জনগণ সহজে কিন্তু এই পরাশক্তিদের কোনো পুতুল সরকারকে আর কখনোই মেনে নেবে না। যাই হোক, এরপর তো নানা নাটকীয়তার পর দেশে একটা নির্বাচন হলো এবং তারেক রহমান সাহেবের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করলো। এই যে নতুন সরকার এলো, রাজনৈতিক নানা বিশ্লেষকদের মতে এর পেছনেও কিন্তু ভারতের এক বিশাল ভূমিকা ছিল। অনেকেই এখন মনে করেন এই পরিবর্তনের পেছনে প্রায় ৯০% অবদানই ছিল দিল্লির, আর বাকিটা আমেরিকার সায়। ভারত হয়তো ভেবেছিল শেখ হাসিনার মতো একজন শক্ত এবং স্বাধীন চেতা নেত্রীর বদলে তারা যদি এই নতুন সরকারকে ক্ষমতায় আনে, তবে হয়তো তারা তাদের মন মতো সব সুবিধা যেভাবে হোক আদায় করে নিতে পারবে। তাদের আটকে থাকা চুক্তিগুলো, ট্রানজিট বা করিডোরের সুবিধাগুলো খুব সহজেই তারা এই সরকারের কাছ থেকে পেয়ে যাবে। কিন্তু সুপ্রিয় দর্শক, বাস্তবে আসলে কি হচ্ছে?
ভারত এখন হাড়ে, হাড়ে টের পাচ্ছে যে রাষ্ট্র পরিচালনা করা আসলে কোনো ছেলেখেলা নয়। এই যে নতুন সরকার, তাদের না আছে সেই রাজনৈতিক পরিপক্কতা, না আছে কোনো দৃঢ় সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা। আজ তারা এক কথা বলছে, তো কালকে আরেক কথা বলছে। সকালে তারা একটা সিদ্ধান্ত নিচ্ছে, আবার বিকেলে গিয়ে সেটা পরিবর্তন করে ফেলছে। এই যে একটা চরম অস্থিরতা এবং সিদ্ধান্তহীনতা, এটা দেখে ভারত কিন্তু একেবারে প্রথম দিন থেকেই হতাশ। কারণ আন্তর্জাতিক রাজনীতিতে প্রতিশ্রুতি রক্ষা করা এবং একটি স্থিতিশীল সরকার থাকাটা সবচেয়ে বেশি জরুরি। এই নতুন সরকার ভারতের সেই ন্যূনতম প্রত্যাশাটুকু কিন্তু পূরণ করতে পারছে না বর্তমানে সময়। তারা বুঝতে পারছে যে এই সরকারকে দিয়ে দীর্ঘমেয়াদে কোনো শক্তিশালী ভূ রাজনৈতিক কৌশল বাস্তবায়ন করা আদৌ কোনোভাবেই সম্ভব না। আর সুপ্রিয় দর্শক, ঠিক এখানেই কিন্তু ঘুরে যাচ্ছে ইতিহাসের চাকা। আপনারা যদি আন্তর্জাতিক রাজনীতির যে সমীকরণগুলো চলছে, সেই সমীকরণগুলো একটু গভীরভাবে পর্যবেক্ষণ করেন, তাহলে দেখবেন শেখ হাসিনা এবং আওয়ামী লীগের প্রতি এই বিদেশি শক্তিগুলোর যে একটা অহেতুক ক্ষোভ বা অভিমান ছিল, তা এখন কিন্তু ধীরে ধীরে কর্পূরের মতো উড়ে যাচ্ছে। তারা এখন বুঝতে পারছে যে শেখ হাসিনার শাসন আমলে বাংলাদেশ যতটা স্থিতিশীল ছিল, এই পুরো অঞ্চলে যতটা শান্তি বিরাজ করছিল, সেটা অন্য কাউকে দিয়ে আসলে সম্ভব নয়। তাই তারা এখন হাড়ে, হাড়ে উপলব্ধি করছে যে শেখ হাসিনার বিকল্প আসলে এই বাংলাদেশে আর কেউ নেই, কিংবা সেটা তৈরি করাও কোনোভাবে সম্ভব নয়। দর্শক, ইতিহাসের একটা চমৎকার শিক্ষা আছে। যারা কৃত্রিমভাবে ইতিহাস তৈরি করতে চায়, তারা সবসময় কিন্তু ব্যর্থ হয়। এই যে এতগুলো চক্রান্ত, এতগুলো ষড়যন্ত্র, এত পট পরিবর্তন, এর ফল কি হলো? দিন শেষে কিন্তু দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে আন্তর্জাতিক সম্প্রদায় সবাই এখন বুঝতে পারছে যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সেই দূরদর্শী নেতৃত্বের কোনো বিকল্প নেই। প্রকৃতির এক অমোঘ নিয়মে পরিবেশ এবং পরিস্থিতি আজ আবারও ক্রমশ আমার দৃষ্টিতে আওয়ামী লীগের অনুকূলেই চলে যাচ্ছে। কারণ সত্যকে হয়তো সাময়িকভাবে চাপা দিয়ে রাখা যায়, কিন্তু চিরতরে মুছে ফেলা যায় না। বাংলাদেশের মাটি, এদেশের ইতিহাস এবং ভূ রাজনৈতিক বাস্তবতা বারবার কিন্তু প্রমাণ করেছে একটি শক্তিশালী, স্বাধীন এবং স্থিতিশীল বাংলাদেশের জন্য আওয়ামী লীগের প্রয়োজনীয়তা ঠিক কতটা। এবং এখানে কিন্তু সেই মূল ট্রাম্প কার্ড, এই অত্র অঞ্চলের বা আঞ্চলিক ভূ রাজনীতির স্থিতিশীলতা। দেখুন, শেখ হাসিনা সরকারের পতন হওয়ার পর থেকে কিন্তু এই অত্র অঞ্চলে, ইন্দো প্যাসিফিক অঞ্চলে যে ভূ রাজনৈতিক স্থিতিশীলতা ছিল, সেটা কিন্তু একদমই ভেঙে পড়েছে। এই বদ্বীপকে ঘিরে, এই বঙ্গোপসাগর ঘিরে, এই বাংলাদেশকে ঘিরে যে আঞ্চলিক রাজনীতি, সেটাও কিন্তু একেবারে নড়বড়ে হয়ে গেছে। তখন একটা নির্দিষ্ট বলয় ছিল, একটা নির্দিষ্ট সিন্ডিকেট ছিল, এবং সেই সিন্ডিকেটের আধিপত্য এখানে সবসময় কিন্তু চাঙ্গা ছিল। অথচ যেই মাত্র শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকারের পতন ঘটলো, তখনই দেখা গেল সেই সিন্ডিকেটটা ভেঙে গেল। তাই আপনারা এখন যে পরিস্থিতির সম্মুখীন হয়ে আছেন বা ভূ রাজনৈতিক পরিমণ্ডলে যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সেই পট পরিবর্তনের একটা অংশ। দেখুন, তখন কিন্তু পাকিস্তানের আধিপত্য এতটা চড়া ছিল না। চীনের হুঙ্কার খুব একটা কিন্তু শোনা যেত না। ভারত বা আমেরিকা, তারাও কিন্তু তাদের একটা স্থিতিশীল পরিবেশ নিয়ে যার যার স্বার্থ হাসিলের উদ্দেশ্যে ব্যস্ত ছিল। অথচ যখন আওয়ামী লীগ সরকারের পতন ঘটলো, তখন থেকে কিন্তু এই স্থিতিশীলতাটা বা এই ভারসাম্যটা নষ্ট হয়ে গেল, যেটা কিন্তু এই অত্র অঞ্চলের ভূ রাজনীতির জন্য অত্যন্ত ক্ষতিকর। এবং এই দীর্ঘ ১.৫-২ বছর পর এসে পরাশক্তিরা কিন্তু তাদের সেই আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে বর্তমান সময়ে আবারও চিন্তিত, এবং তারা হতাশ। যার ফলশ্রুতিতে তারা সে বিকল্প খোঁজার যে চেষ্টা করছিল, সেটিও কিন্তু তারা খুঁজে পায়নি। এখন একটি বিকল্প যখন খুঁজে পাওয়া সম্ভব না হয়, তখন তাদের আসলে
কি করা উচিত? তখন সেই পুরনো যে স্থিতিশীল জায়গাটা ছিল বা পুরনো যে স্থিতিশীল অধ্যায়টা ছিল, সেই অধ্যায়কে আবারও নতুন করে শুরু করার একটা সুযোগ দেয়া। এবং বর্তমান সময়ে যে সকল গুঞ্জনসমূহ শোনা যাচ্ছে, আন্তর্জাতিক রাজনীতি, অত্র অঞ্চলের ভূ-রাজনীতি এবং দেশের বর্তমান অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি সবকিছু মিলিয়ে মনে হচ্ছে আওয়ামী লীগই সেই বিকল্প এবং আওয়ামী লীগকে আবারও অত্র অঞ্চলের স্থিতিশীলতার জন্য প্রয়োজন। যদি সত্যি তাই হয়ে থাকে এবং এই সমীকরণগুলো যদি সম্পূর্ণভাবে মিলে যায়, তাহলে এখন না হলেও ১ বছর কিংবা এই পরিস্থিতিটা গুছাতে বা সামাল দিতে এই অত্র অঞ্চলের মোড়ল সহ পরাশক্তিদের যে সময়টুকু লাগা প্রয়োজন, সেই সময়টুকু লাগিয়ে এবং আওয়ামী লীগকে রাজনীতির মাঝে টিকে থাকার জন্য সেই সাংগঠনিক শক্তি অর্জন করার জন্য যে সময়টুকু প্রয়োজন, সেই সময়টুকু লাগিয়ে আপনারা হয়তো আরেকটি ঐতিহাসিক পট পরিবর্তন বাংলাদেশের রাজনীতিতে দেখতে পাবেন। যেটা হবে এই আঞ্চলিক ভূ-রাজনীতির স্থিতিশীলতার জন্য। এটা তখন আর কিন্তু শুধুমাত্র বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতার জন্য থাকবে না। এবং আন্তর্জাতিক মহলের বা আন্তর্জাতিক ভূ-রাজনীতির একটি অঞ্চলকে ঘিরে যে স্থিতিশীলতার প্রশ্ন তৈরি হয়, সেটির জন্য কিন্তু দেশের অভ্যন্তরীণ রাজনীতি খুব একটা কাজে দেয় না। এখানে আন্তর্জাতিক পরাশক্তিরা টেবিলে হোক, টেবিলের নিচে হোক কিংবা পর্দার অন্তরালে হোক, যে সিদ্ধান্ত নিবে, যে ফরম্যাট সাজাবে, সেই ফরম্যাট অনুযায়ী কিন্তু কাজ হবে। আজকের আলোচনা এখানেই শেষ করছি। এই আলোচনা প্রসঙ্গে আপনাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে, সম্পূর্ণ আলোচনা শোনার পর অবশ্যই আপনারা পক্ষে হোক, বিপক্ষে হোক, ভালো হোক, খারাপ হোক, অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। কারণ আপনাদের মন্তব্য সেটা যেমনই হোক না কেন, আমি সেখান থেকে শিক্ষা অর্জন করি এবং আপনাদের মন্তব্য আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।